প্রায় ১ ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। একটু পরপর আকাশে বিজলি চমকাচ্ছে আর খুব জোরে জোরে আকাশ ঢাকার শব্দ হচ্ছে। রাস্তার দুপাশে ছোট বড় জঙ্গল দেখা যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার রাত। পথঘাট ঠিক করেও দেখা যাচ্ছে না। জানি না নন্দীগড় গ্রামে পৌঁছাতে আর কত সময় লাগবে। আমি অজয়। ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছে। আমি শহরে থাকি। না না, শহরে আমি চাকরি বাকরি করি না। টিউশন করে কোনো রকমে নিজের পেট চালাই। নন্দীনগর গ্রামে আমার ছোট বোনের বিয়ে হয়েছে। আমার বোনের স্বামী বিদেশে থাকে। আর সন্ধ্যায় আমার বোনের শ্বশুরবাড়ি থেকে কল আসলো, জানালো আমার বোন ভীষণ অসুস্থ। তাই আমি আর দেরি না করে টিউশনি শেষ করে বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, ১ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। রাস্তাঘাট পানি আর কাদায় চিটচিটিয়ে হয়ে আছে। একটু যে পা চালিয়ে হাঁটবো তারও কোনো উপায় নেই। জানি না এই অন্ধকার রাতে ঘাটে গিয়ে কি কোনো নৌকা পাবো কিনা। নন্দীনগর গ্রামে যেতে হলে আবার বড় নদী পার করতে হবে। নদী পারাপার হবার কথা মনে হতেই আমার ভয়ে বুকটা মোচড় দিয়ে উঠল। অজানা ভয় আমাকে হাতছানি দিয়ে ডাকছে। জানি না এই অন্ধকার রাতে ঘাটের চেহারা কেমন হবে, তবে ঘাটের কথা মনে করতেই প্রচণ্ড ভয় লাগছে। এই অন্ধকার নির্জন রাস্তা দিয়ে আমি একা হেঁটে যাচ্ছি। এতটা পথ হেঁটে আসলাম, কিন্তু কোনো মানুষের সাথেই দেখা হলো না। বোঝাই যাচ্ছে এই গায়ের লোকজন রাতের বেলায় চলাফেরা করে না। মাঝে মাঝে শিয়াল আর ব্যাঙ ডাকার শব্দ শুনে চমকে উঠছি। নির্জন জঙ্গলের পথ দিয়ে যাচ্ছি। কিছুটা ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এই জঙ্গলের পথ দিয়ে যেতে আমার যতটা ভয় হচ্ছে তার থেকে অনেক বেশি এটা ভেবে ভয় হচ্ছে নদীর ঘাটের কথা মনে করে। জানি না কপালে কি আছে, এও জানি না আজ রাতে নন্দীনগর গ্রামে পৌঁছাতে পারবো কিনা। এসব ভাবতে ভাবতে ঝড় বৃষ্টির মধ্যে একটা সময় আমি নদীর ঘাটে পৌঁছে যাই। আর নিজের অজান্তেই আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মুহূর্তের মধ্যে আমার সমস্ত ভয়, দুশ্চিন্তা, সংকোচ কেটে যায়। আমি বুঝতে পারলাম ঘাটে একজন মাঝি নৌকা নিয়ে বসে আছে। অন্ধকারে তার চেহারা ভালোভাবে বোঝা যাচ্ছে না। বিজলি চমকানোর আলোতে দেখতে পেলাম তার পুরো শরীর ভিজে চিটচিটে হয়ে রয়েছে। আমি বেশ অবাক হলাম, এমন ঝড় বৃষ্টিতে তিনি ভিজে নৌকায় বসে আছেন। তারপর আমি মাঝিকে বললাম, ও মাঝি ভাই, আমাকে একটু নদী পার করে দিবেন, আমি নন্দীনগর গ্রামে যাব। অনেক রাত হয়ে গেল যে। মাঝি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন, কোনো কথাই বলছেন না। তার এভাবে তাকিয়ে থাকা আমার বেশ অদ্ভুত মনে হচ্ছিল। আমি আবারও তাকে ডাকলাম, কি হলো, কিছু বলছেন না যে? ভাড়া নিয়ে ভাববেন না, আমি আপনাকে ডাবল ভাড়া দিয়ে দেব। মাঝি আমার কোনো কথার উত্তর দিচ্ছিলেন না। তিনি নির্বাক হয়ে চুপচাপ বসে রইলেন। তারপর আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যত ভাড়া চান আমি তাই দেবো, তাও আমাকে একটু নদীটা পার করে দিন না। নৌকায় উঠে বসুন। আমি খুব আনন্দের সাথে নৌকায় উঠে বসলাম। তারপর নৌকাটি চলতে শুরু করলো। চারিদিকে শুধু পানি আর পানি। অন্ধকারে আশেপাশের পরিবেশটা খুব একটা বোঝা যাচ্ছে না। নৌকায় একটা হারিকেন পর্যন্ত নেই। হঠাৎ মাঝি আমাকে বলল, আপনি এত রাতে কোত্থেকে এসেছেন? আমি কলকাতার রামনগর থেকে এসেছি। আমার বোন নন্দীনগর গ্রামে থাকে। শুনলাম সে ভীষণ অসুস্থ। বোনের জন্য বড্ড চিন্তা হচ্ছিল, তাই তাকে দেখতে চলে আসলাম। এরকম একটা জায়গায় এই ঝড় বৃষ্টির রাতে আপনি একা এসেছেন, আপনার কি ভয় ডর নেই? ভয় করবে কেন মাঝি? কলকাতা শহরে থাকি, কত রাত বিরাতে ঘুরে বেড়াই, ও আমার অভ্যাস আছে। আপনি যে ঘাটে দাঁড়িয়েছিলেন ওটা একটা পরিত্যক্ত শ্মশান। ওই ঘাট খুবই ভয়ানক, লোকের অমঙ্গল বয়ে আনে। অশুভ আত্মারা ওই ঘাটে ঘুরে বেড়ায়। গ্রামের কেউই ও ঘাটে পা মারায় না। অশুভ আত্মা থাক আর যাই থাক, আমি তো নৌকা পেয়েছি, আর আপনার মতো একজন ভালো মাঝি পেয়েছি যে কিনা আমাকে এত রাত অব্দি পার করে দিচ্ছেন। আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? আমি ঠিক আপনার কথা বুঝতে পারলাম না। তারপর মাঝি আর আমার কথার উত্তর দিলেন না। সে একেবারে চুপচাপ বসে রইলেন। আর নৌকা ভরা নদী চলতে থাকে। চারিদিকে বেশ ঘুটঘুটে অন্ধকার। পানির কলকল শব্দ ছাড়ার কিছুই অনুভব করতে পারছি না। মাঝি তার পুরো শরীর চাদর দিয়ে মুড়িয়ে রেখেছে। মাথার উপর থেকে চাদর এমনভাবে দিয়েছে যে অন্ধকারে মাঝির চোখ দুটো ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না।
বোঝাই যাচ্ছে মাঝির বেশ ঠান্ডা লাগছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যায়। আশেপাশের পরিবেশ নিস্তব্ধ হয়ে যায়। পানির কলকল ছলছল শব্দ আর হচ্ছে না। চারপাশের পরিবেশটা এতটাই নীরব যে আমি অনুভব করলাম নদীতে বৈঠা চলার শব্দ হচ্ছে না। আর আমি বেশ অবাক হয়ে যাই। তখন হঠাৎই বিজলি চমকাতে শুরু করলো। আর বিজলি চমকানোর আলোতে আমি দেখতে পেলাম মাঝি একেবারে চুপ হয়ে বসে আছে এবং নৌকাটি আপন মনে চলছে। মাঝি নৌকা চালাচ্ছে না, এমনকি নৌকাতে বইটাও ছিল না। ভয়ে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। হাত পাগুলো নিস্তেজ হয়ে আসছিল। ভয় সামলে নিয়ে মাঝিকে বললাম, আপনার নাম কি? আপনি কি এই গ্রামেই থাকেন? তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না, চুপচাপ বসে রইলেন। কিছুক্ষণ অপেক্ষা করে আমি আবারও বললাম, আপনি এত রাতে নৌকা নিয়ে ওই ঘাটে বসেছিলেন কেন? মাছ ধরতে গিয়েছিলেন নাকি? কিন্তু কই, নৌকায় তো কোনো জালও দেখতে পাচ্ছি না। তিনি আমার একটি প্রশ্নের উত্তর দিলেন না, আর আমার দিকে আবারও ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলেন। বিরক্ত হয়ে আমিও ওনাকে কোনো প্রশ্ন করলাম না। কিছুক্ষণ পর নৌকা নন্দীনগর গ্রামে ঘাটে এসে পৌঁছালো। আমার সকল বিরক্তি ক্লান্তি যেন মুহূর্তের মধ্যেই কেটে গেল। আমি অত্যন্ত আনন্দের সাথে মাঝিকে বললাম, ঘাটে চলে এসেছি, বলুন আপনাকে এখন কত টাকা দিতে হবে? কোনো টাকা দিতে হবে না আমাকে, আপনি যান। এ কেমন কথা বলছেন? আপনি এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট করে আমাকে নন্দীনগর গ্রামে পৌঁছে দিলেন, টাকা তো আপনাকে নিতেই হবে। কত টাকা দিব তাই বলুন, আপনি যত টাকা চাইবেন আমি তাই দেব। মাঝি আমার কথার আবারও কোনো উত্তর দিল না। তিনি চুপচাপ নৌকায় বসে রইলেন। কি হলো মাঝি, আপনি চুপ আছেন কেন? বলুন কত টাকা দিতে হবে আপনাকে? উনি এমনভাবে আমার দিকে তাকিয়ে রইলেন যেন আমার কথা ওনার কর্ণপাত হচ্ছে না। এবার আমার প্রচণ্ড বিরক্ত লাগলো। কিছুক্ষণ পর পর ওনার এই চুপ হয়ে যাওয়াটা আমি আর সহ্য করতে পারলাম না। পকেট থেকে কয়েকটি পয়সা বের করে ওনার দিকে ছুঁড়ে মারলাম। টাকাটা ওনার মুখের উপর গিয়ে পড়ল। তারপর আমি নৌকা থেকে নেমে চলে যাচ্ছিলাম। তখনই মাঝিটি খুব কর্কশ গলায় আমাকে ডেকে বলল, দাঁড়াও, ওখানে একটু অপেক্ষা করো, আর সামনে যেও না। এমন কর্কশ কণ্ঠে হুঙ্কার শুনে আমি খুব চমকে উঠলাম। ভয়ে ভয়ে পিছনে ঘুরে তাকালাম, আর তাকিয়ে যা দেখলাম দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিজলি চমকানোর আলোতে দেখতে পেলাম মাঝির গা উল্টো হয়ে গেছে। মাঝি পিছনে ঘুরে বসে আছে, অথচ তার বুক আমার দিকে ঘোরানো। এতক্ষণ চাদর মুড়ি দিয়ে তার পুরো শরীর ঢাকা থাকতে আমি বুঝতে পারিনি। ভয় আবার পায়ের নিচের মাটি সরে যাওয়ার অবস্থা। বুকের ভেতরটা কেমন জানি শূন্য হয়ে যাচ্ছিল। হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। মনে হচ্ছিল প্রাণ পাখিটা বুকের ভেতর থেকে এক্ষুনি উবে যাবে। আমি আর স্থির হয়ে দাঁড়াতে থাকতে পারলাম না, মাথা ঘুরে সেখানেই পড়ে যাই। তারপর আমার আর কিছুই মনে নেই। ভোরবেলা কয়েকজন জেলে মাছ ধরতে এসে ঘাটে আমাকে দেখতে পায়। ওনারা আমার চোখে মুখে পানির ঝটকা দেয়। কিছু সময় পর আমি আমার জ্ঞান ফিরে পাই। কে আপনি? কোত্থেকে এসেছেন? এই ঘাটে এখানে অজ্ঞান হয়ে পড়ে আছেন কেন? আমার রাতের ঘটনা সব মনে পড়তেই ভয়ে আমার পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপরে আমি ওনাদের সব ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে ওনারা বেশ অবাক হলেন। বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বললেন, শুনে আমার মনে হচ্ছে আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। আমাদের এই নদীতে ঝড় বৃষ্টির সময় কোনো নৌকা চলে না, আর বিপদে পড়ে যদিও বা এক দুই টাকা নৌকা চলে, কিন্তু এই শ্মশান ঘাটের বাড়িতে কোনো নৌকা চলাচলই করে না, আর সেই ঘাটে কোনো নৌকাই থাকে না। আপনি সেই ঘাটে গিয়ে খুব ভালো করেছেন। কিন্তু আমি তো সেই ঘাট থেকেই নৌকায় উঠেছি। ঘাটে নৌকা ছিল, আর মাঝি আমাকে নৌকায় পার করে দিয়েছে। তাহলে তো আপনার হয়তো রঘু জেলের সাথে দেখা হয়েছে। রঘু ছেলে? কে উনি? রঘু জেলে এই নদী থেকেই মাছ ধরতো, আর রাতের বেলায় মানুষজনকে এই নদী পারাপার করে দিত। কিন্তু হঠাৎ একদিন এই নদীতে তারই নৌকায় তার অর্ধ লাশ পাওয়া যায়। অনেকে বলে যে নাকি শ্মশান ঘাটের বাস দিয়ে রাতের বেলা আসছিল, আর শ্মশান ঘাটের অশুভ আত্মারা তার সাথে এই নির্মম কাজটি করেছে। কিন্তু তার মৃত্যুর ঠিক কোনো কারণ ভালোভাবে জানা যায়নি। শুনেছি তারপর থেকে মাঝে মধ্যে অনেকের সাথে শ্মশান ঘাটে রঘু জেলের দেখা হয়। কথাগুলো শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। অনেক প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমি আর কারোর সাথে কোনো কথা না বলে বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরলাম।
হই তারপর থেকেই নিজের উদ্যোগে গ্রামের মধ্যে এই মুদিখানার দোকানটি নিয়ে বসে আছি। অধিক মাত্রায় বেচা বিক্রি না হলেও টুকটাক যা বেচা বিক্রি হয় তা দিয়ে আমার বেশ ভালোই চলছে। কিছু লাগবে নাকি চাচা? না বাবা, কিছু লাগবে না। তা তুমি কেমন আছো বাবা? জি চাচা, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। তা আপনার কি অবস্থা এখন? বেশি ভালো নাই রে বাবা। কেন চাচা, কি হয়েছে? তুমি তো জানোই আমার একমাত্র সম্বল আমার ছেলেটা। ও কিছুদিন যাবৎ খুবই অসুস্থ। টাকার অভাবে ছেলেটাকে ভালো ডাক্তারও দেখাতে পারতাছি না। তার উপরে আবার সংসারের কত খরচ, সব মিলিয়ে বেশি ভালো নাই রে বাবা। তাই বয়সে আপনি গাড়ি নিয়ে কেন বের হয়েছেন? আপনিও তো অসুস্থ হয়ে পড়বেন। কি যে বলো বাবা, গায়ে এখনো যথেষ্ট শক্তি রয়েছে। তাছাড়া বেঁচে থাকতে হলে তো কিছু না কিছু করতেই হবে। তবে এখন আর পায়ে চালিত গাড়িতে কেউ উঠতে চায় না, তাই একটু দুশ্চিন্তা হয় আর কি। কিছু না মনে করলে আপনাকে একটা কথা বলি চাচা। হ্যাঁ বাবা, বলো। আপনার যত মুদি মালামাল প্রয়োজন হয় তা না হয় আমার দোকান থেকেই নিয়েন। আর টাকা নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না। আপনার হাতে যখন টাকা হয় তখন না হয় পরিশোধ করে দিয়েন। আর যদি তাও না পারেন তাহলে আর পরিশোধ করতে হবে না। আমি তো আপনার ছেলের মতোই। তা হয় না বাবা, বিনিময় ছাড়া আমি তোমার থেকে কিছু নিতে পারবো না। আপনি তো প্রতিদিন কাজ শেষ করে রাতের বেলায় এই রাস্তা দিয়েই বাড়ি ফিরেন, আর আমাকেও দোকান বন্ধ করে বাড়িতে ফিরতে হয়। আপনি না হয় প্রতিদিন বাড়িতে ফেরার সময় আমাকে আপনার গাড়িতে করে নিয়ে গেলেন, তাহলে তো আর আপনাকে বিনিময় নিয়ে চিন্তা করতে হয় না। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আর এখন বরং আমি আসি, যাওয়ার সময় আমি তোমাকে নিয়ে যাব নে। ঠিক আছে চাচা, আসেন তাহলে। সালাম চাচার বাড়ি আমার বাড়ির পাশেই। লোকটি দরিদ্র হলেও খুবই সৎ ও নিষ্ঠাবান একজন মানুষ। ছেলেটির অসুস্থতার কারণে এই বৃদ্ধ বয়সেও হাড় ভাঙা পরিশ্রম করে তাকে চলতে হয়। তবে চাচার মায়া জড়ানো মুখখানা দেখলে খুবই কষ্ট হয়। সৃষ্টিকর্তা মানুষকে কতভাবেই না রেখেছেন। কি মিয়া, ব্যবসা বাণিজ্য তো মনে হয় ভালোই চলতেছে তোমার। জি কাকা, আপনাদের দোয়ায় ভালোই চলছে। তা দোকান তো একদম ফাঁকা করে আলাইছো মিয়া, মাল সামানা কিছু উঠাও না কেন? হ্যাঁ, এই তো কাকা, আগামী মাসেই কিছু মাল সামানা উঠানোর চিন্তা ভাবনা করছি। এখন হাতে তেমন টাকা পয়সা নেই। তোমারে তো আগেই বলছিলাম আমার থেকে কিছু টাকা পয়সা নাও, আর ব্যবসাটাকেও একটু বড় করো, তাতে তোমারও লাভ আমারও লাভ। না কাকা, আপনার টাকা আমি নিতে পারবো না, তাতে আমার ব্যবসায় আরো অমঙ্গল ঘটতে পারে। তুমি একটু বেশি বোঝো মিয়া, না খাইয়া থাকলে কেউ এসে 2 টাকা দিয়া যাইব না, বুঝছো? তারপরেও আবার যতটুকু বলার তা আমি বললাম, এই আর কি। তিনি হলেন জাফর তালুকদার। গ্রামের লোকেরা তাকে অশুভ লোক বলেই গণ্য করে থাকেন, কারণ তিনি সাধারণ মানুষের দারিদ্রতার সুযোগ নিয়ে তাদেরকে মোটা অঙ্কের সুদে টাকা ধার দিয়ে থাকেন। তাই যতটা সম্ভব সকলেই তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। সেদিন সন্ধ্যার ঠিক পরপরই ভাবলাম আজ না হয় একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। এ বেলায় তেমন কাস্টমারও নেই, তাই বেচা বিক্রিও তেমন হচ্ছে না। তবে ছালাম চাচাকে বলেছিলাম বাড়ি ফেরার সময় আমাকে সাথে নিয়ে যেতে, তাই সে না আসা অবধি একটু না হয় অপেক্ষা করি, তারপরে একসাথে বাড়ি ফেরা যাবে। বলতে না বলতেই সালাম চাচা এসে হাজির, এবং আমাকে ডাকতেই আমি তাকে বললাম, হ্যাঁ চাচা, এখনই আসছি, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তারপর দোকানটি বন্ধ করে চাচার ভ্যান গাড়িতে উঠে বসলাম। সালাম চাচাকে পথসঙ্গী হিসেবে পেয়ে আমার বেশ ভালোই লাগছে, কারণ সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে তেমন কোনো গাড়িই পাওয়া যায় না, তাই আমাকে সর্বদা পায়ে হেঁটেই বাড়িতে ফিরতে হতো। তা বাবা, আজকে এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিলা যে? এমনিতেই তো রাত হয়ে গিয়েছে, তার উপর আবার হালকা হালকা শীতও পড়েছে, আর এ বেলায় তেমন কাস্টমারও থাকে না, তাই আর কি। তাহলে বেশ ভালোই করছো, সারাদিন শুধু দোকান নিয়ে বসে থাকলেই তো হবে না, পরিবারকেও তো একটু সময় দিতে হয়। তা চাচা, আপনি ঠিকই বলেছেন। তা আপনার ছেলের এখন কি অবস্থা? ছেলেটার অবস্থা তেমন ভালো না। তাছাড়া
ছেলেটার চিকিৎসার জন্য জাফর তালুকদারের থেকে কিছু টাকা ধার আনছিলাম। আজকে সকালবেলা সে আমার বাড়িতে এসে অনেক রাগারাগি করে গিয়েছে, আর বলেছে আগামী 2 দিনের মধ্যে নাকি তার টাকা সুদ সহ পরিশোধ করতে হইব। আমি গরিব মানুষ, এত টাকা 2 দিনের মধ্যে কই পাইমু কও? না না চাচা, কাজটা আপনি ঠিক করেননি। তার থেকে আপনি কেন টাকা আনতে গেলেন? কি করবো বাবা কও, ছেলেটার মুখের দিকে তাকাইলে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা স্মরণ থাকে না। চাচা, আমাকে এখানেই নামিয়ে দিন। তারপর গাড়ি থেকে নেমে আমি বাড়িতে চলে গেলাম। প্রতিদিনের মতো আজও সেই সকাল থেকেই দোকানটি খুলে বসে আছি। এখনো পর্যন্ত সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। আরও বেশ কিছুক্ষণ আগেই দোকানটি বন্ধ করে চলে যেতাম, তবে সালাম চাচার আসার জন্য অপেক্ষা করছি। কি ব্যাপার, আজ এত রাত হয়ে গেল তাও সালাম চাচা আসছে না কেন? তাহলে কি সে আজকে গাড়ি নিয়ে বের হয়নি? তাই হবে হয়তো। না, অনেক রাত হয়ে গিয়েছে, আজ না হয় হেঁটেই বাড়ি চলে যাই। তারপর দোকানটি বন্ধ করে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। রাতের অন্ধকারে এভাবে একা একা হাঁটতে মনের মধ্যে একটু ভয় ভয়ও লাগছে। তবে হাঁটতে হাঁটতে যখন কবরস্থানের রাস্তার সামনে আসলাম, তখন ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। দেখলাম কবরস্থানের ঠিক পাশেই কে যেন দাঁড়িয়ে আছে। এত রাতে এখানে কে দাঁড়িয়ে আছে? একটু সামনে এগিয়ে দেখি তো। আরে, সালাম চাচা না? হ্যাঁ হ্যাঁ, সালাম চাচাই তো। চাচা, আপনি এখানে এত রাতে কবরস্থানের পাশে কি করছেন আপনি? আমার ঠিকানা তো এখন এখানেই রে বাবা, আর আমি তোর জন্য এখানে অপেক্ষা করতেছিলাম। আপনার ঠিকানা এখানে মানে? কি বলছেন কি এসব? বাদ দাও তো এসব, এখন গাড়িতে উঠে বসো, তোমাকে নামিয়ে দেই। যেতে যেতে না হয় কথা হবে। তা বাবা, আজকে এত রাত করে বাড়ি ফিরলা কেন? আমি তো আপনার জন্য সেই সন্ধ্যা থেকেই বসে বসে অপেক্ষা করছিলাম, তাই তো দেরি হয়ে গেল। আমার জন্য আর অপেক্ষা কইরো না, আমি চাইলেও আর তোমাকে নিয়ে বাড়ি ফিরতে পারবো না। চাচা, আজ আপনার কি হয়েছে বলুন তো? সেই কখন থেকে কি সব অদ্ভুত অদ্ভুত কথা বলছেন। এই যে নাও, তোমার বাড়ির সামনে চলে আসছি। ঘরে ঢুকে দেখি বাবা এখনো জেগে আছে। বাবা, তুমি এখনো জেগে আছো? ঘুমিয়ে পড়োনি কেন? না রে বাবা, ঘুম আসছে না। তোর সালাম চাচা এভাবে মারা যাবে আমরা ভাবতেও পারিনি। কি বলো, সালাম চাচা মারা গেছে মানে? আমি তো মাত্রই তার গাড়িতে করে বাড়ি ফিরলাম। তোর কি মাথা ঠিক আছে বাবা? সালাম তো সেই সকালেই মারা গেছে। ওই সুদখোর জাফর তালুকদারের ধারের টাকা সময় মতো না দিতে পারার কারণে লোকটি সালামের সাথে যা তা ব্যবহার করে। তার এমন জঘন্যতম আচরণ সহ্য করতে না পেরে আজ সকালে সালাম আত্মহত্যা করে। দুপুরের দিকেই আমরা সবাই মিলে তার লাশ ওই কবরস্থানে দাফন করে আসলাম। তাহলে আমি কার সাথে বাড়িতে আসলাম, আর সেই বা কে ছিল? কি সব আবল তাবল বলছিস? যা, এখন শুয়ে পড়। তারপর আমি ঘুমিয়ে পড়ি ঠিকই, তবে চাচার এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু আমাকে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। সমাজের কিছু অমানুষের কারণে এমন আরো কত নিরীহ জীবন নষ্ট হবে তা হয়তো অজানাই থেকে যায়।